২৬তম সম্মেলন 52 জন শহীদের রক্তে ভেজায় এই কাল্লার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল পরশু আমাদের প্রতিনিধি অধিবেশন হবে। আজকে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে আমাদের 2 কমরেড শহীদ হয়েছিলেন, আউসগ্রামের রাজিবুল হক এবং কেতুগ্রামের পুলক সরকার। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রকাশ্য সমাবেশের মঞ্চ তাদের প্রতি উৎসর্গ করা হয়েছে। আমরা প্রকাশ্য সমাবেশের কাজ শুরু করছি। আজকে এই প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করার জন্য আমি আমাদের পার্টির জেলা সম্পাদক এবং পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড সৈয়দ হোসেনের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আমাদের নেতৃত্ব যারা আছেন, পার্টি পলিট ব্যুরো সদস্য, আমাদের রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায়চৌধুরী, অঞ্জু কর, রাজ্য কমিটির সদস্য কমরেড অমল হালদার, অচিন্ত মল্লিক এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অভ্যর্থনা কমিটির সম্পাদক এবং সভাপতি তারাও মঞ্চে আসবেন। আমি যদি আগে বইটা উদ্বোধন করি, কারণ নাহলে আমরা বই একটা করে দেবো, বইটা উদ্বোধন হবে না। বইটা আগে উদ্বোধন করলে এইটা ওইগুলো নিতে হবে। এটা কারণটা বিশেষ সংখ্যা 26তম সম্মেলন। বন্ধুগণ, কমরেড যারা আমাদের এই সভার কাজ শুনছেন, প্রত্যেককেই জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখন কালনা পার্টি 26তম জেলা সম্মেলন উপলক্ষে কালনা দর্পণ পত্রিকার পক্ষ থেকে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে। এই বিশেষ সংখ্যার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন আমাদের পার্টি পলিট ব্যুরো সদস্য, রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। আমি তাকে এই বই উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। দিয়েছে আপনারা জানেন কালনার এই মাটিতে একের পর এক কমরেড শহীদের মৃত্যুবরণ করেছে। মোট 52 জন কমরেড শহীদের মৃত্যুবরণ করেছে। এখন সেই শহীদদের পরিবারের যে সম্বর্ধনা দেওয়া হবে, এখানে অনেক শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত আছেন। আমি সেই সম্বর্ধনায় দেওয়ার জন্য আমাদের রাজ্য সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য তাদের অনুরোধ করছি তারা শহীদ পরিবারগুলো সম্বর্ধনা জান। পাশে ডান দিকে আমাদের শহীদ পরিবার তারা বসে আছেন, পরিবারের লোক, তাদের কাছে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমেই কমরেড মহাদেব ব্যানার্জি। আপনারা জানেন আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন মহাদেব ব্যানার্জি। মহাদেব ব্যানার্জি আমাদের জেলার অন্যতম সম্ভাবনাময় কমরেড ছিলেন। 2রা জুলাই কালনা স্টেশনের স্টেশন মাস্টারের ঘরে তাকে টুকরো টুকরো করে কাটা হয়। তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন। এখানে সম্বর্ধনা দেওয়া হবে কমরেড স্বপন ব্যানার্জি, মহাদেব ব্যানার্জির পরিবারের পক্ষ থেকে কমরেড স্বপন ব্যানার্জি উপস্থিত আছেন, তাকে সম্বর্ধনা দেবেন কমরেড মোহাম্মদ সেলিম। আমি কমরেড স্বপন ব্যানার্জিকে সেই সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি।
শহীদ কমরেড অশোক ব্যানার্জির পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। নিমাই ব্যানার্জি, তাকে সম্বর্ধনা দেবেন কমরেড অঞ্জু কর। আমি কমরেড অঞ্জু করকে কমরেড নিমাই ব্যানার্জিকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন কমরেড শহীদ কমরেড তারক মালিকের পরিবারের পক্ষ থেকে শম্ভু মালিক, কমরেড আবাস রায়চৌধুরী, তাকে সম্বর্ধনা দেবেন। শহীদ কমরেড প্রভাস দাসের পরিবারের পক্ষে সুনীল কুমার দাস উপস্থিত আছেন, তাকে সম্বর্ধনা দেবেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড অমল হালদার। এইখানে দেখে নেন, বাকি তো আসলে কমরেড নারায়ণ চন্দ্র দুর্লভ, তার পরিবারের পক্ষ থেকে আছেন কমরেড মহাদেব দুর্লভ, রাজ্য কমিটির সদস্য কমরেড অচিন্ত মল্লিক, তাদের সম্বর্ধনা দেবেন। অন্য শহীদ পরিবারে যারা উপস্থিত আছেন আমি এখানে আসার অনুরোধ করছি। শহীদ কমরেড আলী আহমদ খানের পরিবার এখানে আসছেন, ওপরে আসার জন্য অনুরোধ করছি। শহীদ কমরেড গৌর পালের পরিবারকে ওপরে আসার জন্য অনুরোধ করছি। শহীদ কমরেড কৃষ্ণচন্দ্র হাজরার পরিবারকে ওপরে আসার জন্য অনুরোধ করছি। শহীদ কমরেড গফুর শেখের পরিবারকে ওপরে আসার জন্য অনুরোধ করছি। লাইলা বানু খান, অলি আহমদ খানের এখন কমরেড অলি আহমদ খানের পরিবারের পক্ষ থেকে তার মেয়ে কমরেড লাইলা বানু খান এখানে আছেন, তাকে সম্বর্ধনা দিচ্ছেন কমরেড তাপস সরকার। তাপস দা কই? হ্যাঁ দিদি, আরে না, কমরেড নারায়ণ চন্দ্র দুর্লভ, তাকে কমরেড আবাস রায়চৌধুরী। ওটা দিয়ে দাও। কমরেড কৃষ্ণচন্দ্র হাজরার পরিবার, জয়দেব হাজরা, কমরেড তাপস চট্টোপাধ্যায়, পরপর দিয়ে দেন। গফুর শেখের কমরেড সাগর শেখ, সুদীপ্ত বাগচি, দিয়ে দেন, পরপর দিয়ে দেন। আসলে আপনি দেন, একজন দেন, যে কোনো একজন দেন, কমরেড সুবেন মুখার্জি, কমরেড জনার মুখার্জি। সুবেন মুখার্জির পরিবারের পক্ষে কমরেড জন মুখার্জি আছেন। সুশোভন মুখার্জির পরিবারের পক্ষে কমরেড জন মুখার্জি আছেন। কমরেড গৌর পাল, আমি নাম বলেছি, কমরেড তাপস সরকার। আক্তার, কমরেড আক্তার, কমরেড অপূর্ব চ্যাটার্জি, কমরেড সুশোভন মুখার্জির পরিবার কমরেড জন মুখার্জি দিচ্ছেন কমরেড অপূর্ব চ্যাটার্জি। কালো শেখ, তসলিমা বিবি। আরেকজন শহীদ পরিবারের পক্ষ থেকে কালো শেখ, শহীদ কমরেড কালো শেখের পরিবারের কমরেড তসলিমা বিবি এসেছে, অশোক কুমার, তাকে সম্বর্ধনা দেবেন কমরেড অশেষ কুমার। শহীদ পরিবারদের সম্বোধনার কাজ এখানেই শেষ হচ্ছে। কমরেডস এবং বন্ধুগণ, আজকের 26তম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশের প্রধান বক্তা আমাদের পার্টি পলিট ব্যুরো সদস্য, রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির 2 সদস্য কমরেড আবাস রায়চৌধুরী, কমরেড অঞ্জু কর।
উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য কমরেড অমল হালদার, কমরেড অচিন্ত মল্লিক, বন্ধুগণ, মা এবং বোনেরা। আমি প্রথমেই এই সম্মেলনের সফল করার জন্য কানলাবাসী যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি সমস্ত কানলাবাসীকে জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। কানলার মাটি শহীদের মাটি, 52 জন শহীদ এই মাটিতে শহীদের মৃত্যুবরণ করেছে। আজ থেকে ঠিক 46 বছর আগেই কানলা শহরে আমাদের পার্টির 11তম জেলা সম্মেলনের দায়িত্ব গ্রহণ করেছিলেন কানলার মানুষ। 1977 সালের 30-31 ডিসেম্বর এবং জানুয়ারি মাসের 1 তারিখ 1978 সালের সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তার আগে পর্যন্ত কানলা এই শহর ছিল অবরুদ্ধ নগরী। এখানে কোনো গণ আন্দোলন, এখানে সাধারণভাবে কমিউনিস্ট পার্টির কোনো কর্মসূচি করার অধিকার কমিউনিস্ট পার্টির ছিল না। একটার পর একটা কমরেডদের শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু কেন এত আক্রমণ, কেন কানলার মাটিতে এত কমরেডকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল? আসলে 67 এবং 69 সাল এবং তারপরে এই কানলা এলাকার চারিপাশে গ্রামীণ যোদ্ধারেরা যারা কৃষকের জমিকে লুট করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, যারা শ্রম চুরি করে নিজেদের বড় বড় অট্টালিকা বানিয়েছে, সেই জমিদারের বিরুদ্ধে খাস জমি দখলের আন্দোলন, বেনাম জমি দখলের আন্দোলন সংগঠিত হয়েছিল কানলার একটার পর একটা এলাকায়। ফলে আতঙ্কিত যোদ্ধারেরা তারা মনে করেছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কর্মী, কৃষক আন্দোলনের নেতা কর্মী এদিকে শেষ করে দিলে জমির বিরুদ্ধে, সামন্ততন্ত্রের বিরুদ্ধে আন্দোলন আর হবে না। ফলে একটার পর একটা হত্যালীলা সংগঠিত হয়েছে কানলার এই বুকে। একজন কৃষক আন্দোলনের নেতা, কৃষক আন্দোলনের কর্মী, শ্রমিক আন্দোলনের নেতা, শ্রমিক আন্দোলনের কর্মীকে হত্যা করা হয়েছে যোদ্ধাদের চক্রান্তে। কিন্তু সামন্ত ব্যবস্থা কানলার এই এলাকায় থাকেনি। আজকে অট্টালিকা আছে, একটার পর একটা গ্রামে জমিদারদের বড় বড় বাড়ি আছে, 7 মহলা প্রাসাদ আছে, 9 মহলা প্রাসাদ আছে, কিন্তু সেখানে গাছে জঙ্গলে ভর্তি হয়ে আছে। আজকে সামন্ততন্ত্রের সেই ধ্বংসের জায়গায় তারা দাঁড়িয়েছে। কিন্তু শোষণের ব্যবস্থা নির্মূল হয়নি। এখনো পর্যন্ত আমাদের দেশে মেহনতি মানুষের ওপর, আমাদের দেশের সাধারণ মানুষের ওপর শোষক শ্রেণী তার শোষণ নির্যাতন চালিয়ে যাচ্ছে। শোষণের কায়দার পরিবর্তন হয়েছে, শোষণের চেহারার পরিবর্তন হয়েছে, শোষকের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ওপর, মেহনতি মানুষের ওপর, শ্রমিক কৃষকের ওপর শোষণ ব্যবস্থা এখন নতুনভাবে, নতুন পদ্ধতিতে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন জিনিসের দাম বাড়ে? কেন মানুষ কাজ পায় না? কেন আমাদের দেশে বৈষম্য বাড়ে আর্থিক? একদিকে বিশাল সম্পদ, আর একদিকে মানুষ খেতে পায় না, অতি দারিদ্রের দিকে মানুষ নেমে যায় কেন? আসলে মানুষের উপর শোষণ আছে বলেই মানুষের উপর, সেই জন্যই মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যায়। আমরা কমিউনিস্টরা এই শোষণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করি। আমরা স্পষ্ট করে কথা ঘোষণা করে যে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগ্রাম কমিউনিস্টরা করবে, সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম কমিউনিস্টরা করবে। এই জন্য আমরা যখন শোষণ ব্যবস্থা উচ্ছেদের জন্য অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে, সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে, ফলে শাসক শ্রেণী এবং শোষক শ্রেণী তারা কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ সংগঠিত করতে চায়, তারা খুন করে, তারা জেলে ভরে, তারা কমিউনিস্টদের উপর আক্রমণ সংগঠিত করে। আজকে নতুন কায়দায় সে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। আজকে মানুষের মধ্যে বিভাজনের নাম করে যাতে প্রকৃত শাসককে, শোষককে আড়াল করা যায় তার চেষ্টা হচ্ছে। আজকে চেষ্টা হচ্ছে যাতে মানুষ আগে সরাসরি জমিদারকে দেখতে পারত, আজকে আম্বানি আদানিদের সরাসরি দেখা যায় না, তাদের আড়াল করার
সব রকম ব্যবস্থা করা হচ্ছে। সেই জন্য মানুষের চিন্তায়, মানুষের ভাবনায় সেই বিষয়কে ঢোকানো হচ্ছে যাতে প্রকৃত শাসককে আড়াল করা যায়। আজকে অনেকে এখানে এসছেন যারা দুদিন সম্মেলনে উপস্থিত থাকবেন। আমরা সম্মেলনে আলোচনা করব যাতে আমাদের জেলার অভ্যন্তরে আপনারা যে সংগ্রাম আন্দোলন করছেন তাকে আরো বিকশিত করতে হবে। অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে লড়াইকে আমাদের আরো তীব্র করতে হবে। এই সময়কালে একটার পর একটা আক্রমণ সংগঠিত হচ্ছে মানুষের ঘরে। জিনিসপত্রের দাম বাড়ছে, পাশাপাশি মানুষের আয় বাড়ছে না। এই সময় আপনারা অনেকগুলো লড়াই করেছেন। কয়েকদিন আগে যখন আলু চাষ হচ্ছিল, যে সময়ে চাষির আলুর দরকার ঠিক সেই সময়ে বাজার থেকে আলু উধাও হয়ে গেল। 1,500 টাকা আলুর বস্তা কৃষক কিনতে বাধ্য হলো 4,500 টাকা। আপনার অনেক জায়গাতে কোঅপারেটিভগুলো কৃষককে বাঁচাবার জন্য তৈরি হয়েছিল, সেই কোঅপারেটিভগুলো লুটের জায়গায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আর তার বিরুদ্ধে যেখানে কোঅপারেটিভকে সামনে রেখে কৃষকের আলুর বীজের দাম বাড়িয়েছে, বেশ কয়েক জায়গায় আপনারা আন্দোলন সংগঠিত করেছেন। সে আন্দোলনকে আরো ছড়িয়ে দিতে হবে। আপনারা আন্দোলন সংগঠিত করেছেন সারের যেখানে ব্যবসা চলছে, সারের কালোবাজারি হচ্ছে। যখন কৃষকের ডিএপি দরকার, কৃষক ডিএপি পাবে না। যখন 10-26 দরকার, কৃষক 10-26 পাবে না। ফলে যেখানে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে কালোবাজারি হবে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। ইতিমধ্যে ধানের কাঁচা বিক্রি শুরু হয়েছে। রাইস মিলের মালিকেরা ইতিমধ্যে ময়েশ্চারের নাম করে চাষিদের ঠকানোর কাজ শুরু করেছে। যেখানেই অবিচার, যেখানে অন্যায়, সেখানেই রুখে দাঁড়ান। সে ব্যবসা হোক, সে কোঅপারেটিভ হোক, যেখানেই চাষিদের ঠকানোর চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমরা এই সব বিষয়ে আলোচনা করব। কেন মানুষের এত দুর্দশা, কেন আর্থিক বৈষম্য বাড়ছে, এই সমস্ত বিষয় আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের পার্টি সংগঠনকে যাতে আমরা বিকশিত করতে পারি। মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যে আক্রমণ সংগঠিত হচ্ছে, আমরা কেমন করে সেই আক্রমণের মোকাবিলা করতে পারবো, আমরা সেই বিষয়গুলো আমরা সম্মেলনের মঞ্চে আমরা আলোচনা করতে চাই। আমরা গর্ববোধ করি আমাদের পার্টির জন্যে। ভারতবর্ষে আর কোন পার্টি আছে যে পার্টির এত ত্যাগ? ভারতবর্ষে অন্য কোন পার্টি আছে যে পার্টির এত শৃঙ্খলা? ভারতবর্ষে অন্য কোন পার্টি আছে যে পার্টি আদর্শ নিষ্ঠার দিক থেকে এত ত্যাগ? আর কোন পার্টির আছে? স্বাধীনতার আগে অথবা স্বাধীনতার পরে জেলের অভ্যন্তরে কাটিয়েছে এত মানুষ, এত কর্মী, এত নেতা, তা আর কোথায় আছে? আমরা গর্ববোধ করি আমাদের এই পার্টির জন্যে। আমরা সেই পার্টিকে গড়ে তুলতে চাই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই পার্টিকে গড়ে তুলতে চাই আমাদের দেশের মেহনতি মানুষ, আমাদের দেশের শ্রমিক কৃষক, আর আমাদের দেশের মানুষকে যারা লুট করছে, সে আম্বানি আদানিদের এই সমাজের যে বৈষম্য, সে বৈষম্যকে দূর করার জন্য সেই লড়াই আমরা সংগঠিত করব আমাদের জেলায়। তার মধ্যে দিয়ে আমরা নতুন সমাজ করতে চাই, যে সমাজে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, যে সমাজে নিপীড়ন থাকবে না, যে সমাজের সমস্ত মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে, বিভাজনের বীজ থাকবে না, যে সমাজে যেখানে মানুষের সঙ্গে মানুষ কর্তৃক শোষণ থাকবে না, সেই ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে আমরা আমাদের পার্টিকে গড়ে তোলার চেষ্টা করব। এই কথা বলে আপনাদের আরেকবার অভিনন্দন আমি জানাই। পাশাপাশি এখন আপনাদের কাছে বক্তব্য রাখবেন আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অভ্যর্থনা কমিটির সভাপতি কমরেড অঞ্জু কর। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটা সংশোধন করে এইটা বলার সময় ঠিক কন্যা বলেছে, এটা স্ত্রী হবে। এটা নামাবো নাকি বলবেন কিছু বলো? কমরেড আলী আহমদ খানের কন্যা বলেছিলাম, স্ত্রী লাইলা বানু খান হবে। ওইটা একটু সংশোধন করার জন্য অনুরোধ করছি, এটা ভুল হয়েছিল বলে। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির পলিট ব্যুরোর
অন্যতম সদস্য এবং আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায়চৌধুরী, আমাদের এখানে রয়েছেন আমাদের পার্টির রাজ্য কমিটির 2 সদস্য কমরেড অচিন্ত মল্লিক, কমরেড অমল হালদার, আমাদের জেলার সম্পাদক রাজ্য কমিটির সদস্য কমরেড সৈয়দ হোসেন, এছাড়াও আমাদের জেলার সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছেন, নেতৃত্ব আমাদের প্রবীণ যারা এই সমস্ত এলাকার যারা প্রবীণ আমাদের কমিউনিস্ট আন্দোলনে পার্টিকে গড়ে তোলার ক্ষেত্রে যাদের বিরাট অবদান, গুরুত্বপূর্ণ ভূমিকা, তারাও এসেছেন। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের কালনা এলাকার, কালনা সংলগ্ন পূর্বস্থলী বিভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত জায়গা থেকে যারা এসেছেন, মা বোনেরা, সমস্ত সাথী সংগ্রামী বন্ধুরা, তারা, এবং সবচেয়ে বড় আপনারা শুনবেন, আজ শুনলেন এখানে যে কমরেড আমাদের জেলা সম্পাদক বললেন যে আমরা এই যে আমাদের এখানে শহীদ পরিবারের পক্ষ থেকে তারা এসেছেন, সেই আমাদেরই তো পরিবার, আমাদেরই পার্টির পরিবার, তাদের সেই অবদানকে মনে রেখে আমরা তাদের কাছেও আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আমাদের এই পার্টির আমাদের 26তম সম্মেলন উপলক্ষে যে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশে তাদের আসার জন্য। তো তারাও এসেছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে, অভ্যর্থনা কমিটি পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সেলাম এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা শুনলেন যে আমাদের এই সভার, আজকে এই প্রকাশ্য সভার মেন স্পিকার শুধু নয়, একটাই স্পিকার বলতে পারি, তা হচ্ছে আমাদের রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। তিনি বলবেন, আমি 2-1টা কথা আপনাদের সামনে রাখছি। তো এটা আপনারা জানেন অনেকে, আর অনেকে জানেনও না, এটা ঠিক, জানা না জানার কোনো অপরাধ নয়। সেটা হচ্ছে এই, আজকে আমরা যেখানে সম্মেলন করছি, বর্ধমান পূর্ব 26তম জেলার সম্মেলন, সেই কালনা 70 থেকে 77 সাল যে আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের যে কালো দিনগুলো, সেই দিনগুলিতে যে সমস্ত গণ আন্দোলনের কমরেডরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন বারে বারে, কমরেড মহাদেব ব্যানার্জি থেকে আরম্ভ করে আমাদের ওই সময়ই 42 জন কমরেড এবং আরো পরবর্তী সময়েও আরো 10 জন, মোট 52 জনের আমাদের এই কালনা শহীদ ভূমি। কালনায় এই শহীদ ভূমিতে আজকে যখন এখানে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আমরা সেই জন্য কালনার পক্ষ থেকে, আমাদের কমরেডদের পক্ষ থেকে, আমাদের এই সমস্ত পার্টি কর্মীদের পক্ষ থেকে, অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আমরা গর্বিত। আজকে সেরকম একটি জায়গায় সম্মেলন যখন হচ্ছে 47 বছর পরে, সেখানে দাঁড়িয়ে আমরা বাড়তি আবেগপ্লুত, আমরা বাড়তি আজকে সেখানে আমাদের কাছে সেটা আগ্রহের, আমাদের কাছে আনন্দের, আমাদের কাছে গর্বের। আমরা এই সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই যেটা করতে পেরেছি, যাবতীয় সম্মেলনের যা প্রস্তুতি সেটা আমরা করেছি। আমাদের কমরেডরা, আমাদের সমর্থকরা, আমাদের এই কালনার সর্বস্তরের মানুষ, যারা ব্যবসায়ী, যারা গণতান্ত্রিক, যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া সাধারণ যে সমস্ত পরিবার আছেন, আমাদের কালনায় এই ঘরানা আছে। অতীতে অনেক বড় বড় সম্মেলন হয়েছে, সেই অভিজ্ঞতাও তারা সেখানে নিয়েছেন। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সম্মেলনের সাফল্য কামনা করে তার প্রস্তুতির জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি সেখানে চলছে। এখন যে কথা আমরা বলতে চাই যে এইরকম একটি সম্মেলনকে সামনে রেখে আমরা আমাদের যে কালনা 1 এবং কালনা 2 এবং কালনা শহরের 18টি ওয়ার্ডের যে আমাদের 390টি আমাদের বুথ, সেই বুথ এলাকায় আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের কমরেডরা তারা দিনরাত তারা পরিশ্রম করছেন আন্তরিকতার সঙ্গে, তারা সেই নিষ্ঠার সঙ্গে পার্টির প্রতি সেই দায়বদ্ধতা থেকে আজকে সম্মেলনকে সুষ্ঠুভাবে পরিচালনা সফল করার জন্য, সর্বাঙ্গ সুন্দর করার জন্য তারা সেইভাবে তারা সমস্ত দিক থেকে তারা পরিশ্রম করে চলেছেন। আমরা দেখেছি, আমরা কিছুদিন আগে যখন অতিবৃষ্টি হয়ে গেল, তখন আমরা গ্রামে গ্রামে গেছি। শারদীয়া পুজোর সময় আমরা
ভেবেছিলাম যাও একটু অসুবিধা হবে, আমরা হচ্ছি আরো বিভিন্ন উৎসবে মানুষের অসুবিধার মধ্যেও গেছি, কিন্তু আমাদের কোনো মানুষ ফেরানো তো দূরের কথা, তারা আমাদের সাদরে গ্রহণ করেছেন, তারা আমাদের প্রতি বাড়তি আগ্রহ দেখিয়েছেন, যা তারা দুহাত ভরে আর্থিক সাহায্য এবং যাবতীয় তাদের বিভিন্ন সামগ্রী দিয়ে আন্তরিকতা দিয়ে তারা সেইভাবে সমস্ত দিক থেকেই তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা যখন শহীদ পরিবারগুলোতে গেছি আমরা সেখানে অভিভূত হয়েছি, আমরা আরো বেশি উৎসাহিত হয়েছি। সেই সমস্ত যে শহীদ পরিবারগুলি তারা সেই স্বজন হারানোর সেই ৭০ থেকে ৭৭-এর সেই সন্ত্রাসের দিনগুলিতে সেই সমস্ত কমরেডদের যে আত্মত্যাগ, তাদের যে জীবন মরণ পণ করে যে লড়াই, সেই লড়াইয়ের অভিজ্ঞতা অনেকে বর্ণনা তারা করেছেন, আমরা অভিজ্ঞতা নিয়েছি, আমরা শিক্ষা নিয়েছি এবং তারা সেই সহযোগিতারও তারা হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে এরকম একটা জায়গায় এই সম্মেলন মঞ্চে আমি আরেকটি যে কথা বলতে চাই, কমরেড আপনারা জানেন, বন্ধুগণ আপনারা সবাই জানেন, কমিউনিস্ট পার্টি আমরা, আমাদের একটি স্বার্থ, তা হচ্ছে জনগণের স্বার্থ। আমাদের কাছে সবচেয়ে বড় স্বার্থ, এর থেকে বড় স্বার্থ আর কিছু নেই। আমাদের জেলা সম্পাদকও কিছুটা উল্লেখ করলেন। তো সেখানে আমরা দেখছি আজকে কি পরিস্থিতি বলবেন বিস্তারিত। আমরা দেখছি কোন অংশের মানুষ ভালো নেই, আমাদের এই গ্রামাঞ্চল, আমাদের এই শহরাঞ্চল, আমাদের শ্রমিক কৃষক খেটে খাওয়া গরিব মানুষ, আমাদের বেকার কিভাবে আজকে বাড়ছে দেখছেন। মানুষের হাতে কোনো কাজ নেই, কেবল পরিযায়ী বেড়ে যাচ্ছে, তাদের ঘরে থাকার কোনো অধিকার নেই, ঠাঁই নেই। এই সমস্ত সমস্যার সামনে দাঁড়িয়েও মানুষের আজকে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সেখানে কিভাবে জিনিসের আজকে দাম বাড়ছে, মানুষের না বিশ্বাস উঠছে, মানুষ আজকে বিপর্যস্ত দিশেহারা হয়ে পড়ছে। চারিদিকে আমরা শুধু দেখছি কি চুরি, দুর্নীতি, লুট আর তোলাবাজি। কিভাবে দেখছি সারা রাজ্য জুড়ে এই পৌরসভায় দুর্নীতির পাহাড় জমে আছে, এই আমাদের পঞ্চায়েতগুলোতে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন লুট হচ্ছে। কেন এতদিন পরে এখনো পর্যন্ত 100 দিনের টাকা কিভাবে মোদি এবং মমতা তারা নিজেদের মধ্যে নকল ঝগড়া করে মানুষকে সেখানে তারা একটার পর একটা সমস্ত প্রকল্প 100 দিন সহ সেখান থেকে তারা বঞ্চিত করে যাচ্ছে। এবং আজকে জানেন সব থেকে বড় সমস্যা এই যে আমাদের এখন যেটা চলছে, যে আবাসের সমস্যা, আমার বাড়ি তৈরির যে প্রকল্প, সেখানে কি হচ্ছে একবারে তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, যাদের পাওয়ার কথা নয়, যারা দোতলা বাড়িতে থাকে তাদের সেখানে নাম রয়েছে, বেশি বেশি করে হচ্ছে। আর ওই মানুষগুলো তাঁবুর তলায়, গাছের তলায়, ঠান্ডার মধ্যে তারা হচ্ছে সেখানে বিনা ছাদে সেখানে কষ্ট ভোগ করছে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি এই দুর্নীতির মধ্যে দাঁড়িয়ে আজকে কি অবস্থা, উন্নয়ন বড় বড় বক্তৃতা, রাস্তাঘাটে যাওয়া যায় না, স্কুলগুলো সব বন্ধ হয়ে গেল, স্কুলের চক ডাস্টার কেনার পয়সা নেই। দেখছেন, আর আমরা যখন এইখানে মানুষের কথা বলছি, মানুষের দাবি নিয়ে আমরা এখানে মিটিং করছি, তখন ওই দিকে শহরের আরেক প্রান্তে দেখা যাবে কি সেটা পিঠে পুলির উৎসব হচ্ছে, পিঠে পুলির উৎসব। আজকে সেইভাবে দাঁড়িয়ে, আর জানেন তো আপনারা সরকারের কোনো টাকা নেই, খালি হচ্ছে একমাত্র সরকার চলছে মদ বেচার টাকায়। সেই মদ কারা খাচ্ছে সেও আপনারা দেখতে পাচ্ছেন, বুথ করে দিচ্ছে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে বুথ করে দিচ্ছে। আর অন্যদিকে আজকে পিছিয়ে পড়া, সবচেয়ে শোষিত, সবচেয়ে নিপীড়িত, নির্যাতিত সেই মহিলাদেরকেও ভোলানোর জন্য নানানভাবে সেখানে প্রতারণা করা হচ্ছে। আমরা সেই জন্যই বলতে চাইছি আজকে কিভাবে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো আজকে নিরাপত্তা নেই, কোনো মানুষের নিরাপত্তা নেই, কোনো মানুষের আজকে নিশ্চিন্তে বাস করার, ব্যবসা করার, তাদের রাস্তা দিয়ে চলার আজকে কোনো অধিকার দেখছেন না। সম্পূর্ণ অরাজকতা, অপশাসন, জঙ্গলের রাজত্ব তো চলছেই। আজকে মহিলাদের নিরাপত্তা তো বলতেই হয়, নতুন করে বলার কিচ্ছু নেই, সবই আপনারা দেখতে পাচ্ছেন। এই তো কদিন আগে এই কালনার ধাত্রী গ্রামে একটি 12 ক্লাসের ছাত্রী, মেধাবী ছাত্রী, তাকে কালনার 2 নম্বর স্টেশনের ওখানে নিয়ে গিয়ে কি নৃশংস কায়দায় খুন করেছে কালনার পুলিশ
হচ্ছে? কার কথা বলছেন উনি? সবাই জানেন। কোথায় নিয়েছে? একটাও বিচার হচ্ছে, একটাও শাস্তি হচ্ছে না, হবেও না মনে হচ্ছে। কিন্তু লড়াই আন্দোলনই হচ্ছে একমাত্র পথ যার মধ্যে দিয়ে আমরা বিচার আদায় করতে পারি প্রকটভাবে। আজকে বুঝতে পারছেন আরজিকর এই ঘটনায় কি চলছে, কিভাবে মমতা মোদীর সেটিং কতখানি প্রকট, আর তো সাধারণ মানুষেরও বুঝতে বাকি নেই। আমরা সেইখানে দাঁড়িয়ে এই সমস্ত অবিচার, অন্যায়, অপকর্ম, অপশাসন, অরাজকতার বিরুদ্ধে যখনই প্রতিবাদ করতে যাবেন, আমরা যা করছি তখনই দেখছেন আক্রমণ, একদিকে ধর্মীয় বিভাজন, আরেকদিকে হচ্ছে থ্রেট কালচারের মধ্যে দিয়ে মিথ্যা মামলা, যেখানে হচ্ছে জেল খাটানো, এখানে তারা চালু করতে চাইছে। কিন্তু আমরা এই কথা বলতে পারি, সেই শহীদদের রক্ত দিয়ে তারা প্রমাণ করে গেছেন কখনো তারা মাথা নত করেনি। এই কালনার সংগ্রামী কৃষক, শ্রমিক, খেটে খাওয়া গরিব মানুষ মাথা নত করেনি, তারা মাথা দিয়েছে। কিন্তু সেই রকম সন্ত্রাসের সময় ৪,৫০০ বিঘা জমি, খাস জমি, বেনাম জমি, উদ্বৃত্ত জমি, সেই গরিব মানুষের যে অধিকার জমি, সেই জমি তারা দখলে রেখেছিলেন। আজকে আমাদের এই সম্মেলনকে সামনে রেখে সেই শিক্ষাই আমাদের নিতে হবে। সম্মেলন আমাদের বার্তা দেবে, সম্মেলন আমাদের পথ দেখাবে আগামী দিনে। লড়াইয়ের ক্ষেত্রে লড়াই চলছে, এ লড়াই চলবে এবং এই লড়াইকে আগামী দিনে আমাদের জোরদার করতে হবে। আমাদের সেই লক্ষ্যেই এই সম্মেলনের আরেকবার সাফল্য কামনা করে আপনাদের সকলকে আরেকবার সংগ্রামী অভিনন্দন, লাল সালাম, ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা সম্মেলন জিন্দাবাদ। জনগণতান্ত্রিক বিপ্লব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আজকে এই সমাবেশের প্রধান বক্তা, আমাদের পার্টি পলিট ব্যুরো সদস্য এবং রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। সাথী সভাপতি, মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মা, ভাই ও বোনেরা, প্রথমেই আমি রাজ্য কমিটির তরফ থেকে আমাদের পার্টির পূর্ব বর্ধমান জেলার ২৬তম সম্মেলনকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দুদিন জেলার সম্মেলন হবে। আপনারা শুনেছেন এই সময় আমাদের বিভিন্ন সম্মেলন হচ্ছে স্তরে, একেবারে শাখা থেকে এরিয়া কনফারেন্স করে আপনারা যেমন জেলা সম্মেলনে এসছেন, আগামী দুদিন এখানে যখন সম্মেলন হবে বীরভূম জেলারও সম্মেলন হবে, তারপরে রাজ্যের সম্মেলন, রাজ্য সম্মেলনের পরে সর্বরাজ্য সম্মেলন। একমাত্র কমিউনিস্ট পার্টিতেই এইভাবে একেবারে তলা থেকে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, সমালোচনা, আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এই গণতান্ত্রিক ব্যবস্থা অভ্যন্তরীণ কোনো কিছু ওপর থেকে কেউ একজন নাগপুর থেকে বা কালীঘাট থেকে বলে দেবে আর বাকি সবাইকে সমস্বরে তার প্রতিধ্বনি তুলতে হবে, এমন কোনো কথা নেই। আর একবার যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তার ভিত্তিতে যে লড়াই, সংগ্রাম, আন্দোলন, কঠিন কঠোর পন্থা তা আমাদের গ্রহণ করতে হয়। যে পরিবেশ, যে পরিস্থিতি আজকে আমাদের দেশের সামনে, আমাদের এই রাজ্যে, এই জেলায়, তা আপনাদের কারো অজানা নয়। এই যে আমরা শহীদ পরিবারকে রেখে সম্বর্ধনা দিলাম, এই যে শহীদের তালিকা এখানে টাঙানো আছে, আমাদের সম্মেলনের শুরুতে আমরা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি। এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা কোনো উপাচার নয়। আসলে লাল ঝান্ডা কাঁধে নিয়ে যখন লড়াই করতে হয়, সর্বস্ব পণ করে সর্বস্ব ত্যাগ করার শপথ নিতে হয়।
আর সেই পথে আমরা জানি আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময় এ রাজ্যে, এই জেলায়, এই কালনায় যেমন কমরেড মহাদেব ব্যানার্জি খুন হয়েছেন, পরে কমরেড সুষমা মুখার্জি যখন বামফ্রন্ট সরকার তখন খুন হয়েছেন, বাকি যারা আছেন 42 জন শহীদ, এরা কেউই নিজের জন্য শহীদ হননি, তাদের কোনো অপরাধ ছিল না। শ্রমিক, কৃষক, বেকার যুবক, খেটে খাওয়া মানুষ তাদের হকের জন্য, তাদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন। আর শাসক শ্রেণী, শাসক দল, সে যে রং ধর্ম নিয়ে আসুক না কেন, তারা যেহেতু মানুষের বিরুদ্ধে কাজ করে, আজকে যেমন গোটা দেশে এবং আমাদের রাজ্যে দেখছি সাধারণ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতি আদানি আম্বানির সেবা করার জন্য দেশি বিদেশি পুঁজি মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের মুনাফার পাহাড় বাড়ানোর জন্য কাজ করে, আর তাদের সমস্যা বোঝা আমাদের ক্ষেত মজুর, দিন মজুর, আমাদের কৃষক, চাষি, আমাদের মেহনতি মানুষ, সে কারখানার শ্রমিক হতে পারে, ইট ভাটার শ্রমিক হতে পারে, সে একজন হকার হতে পারে, সে একজন রিক্সা চালক হতে পারে, টোটো চালক হতে পারে, সে একজন গিগ ওয়ার্কার হতে পারে, সে ঠিকা শ্রমিক হতে পারে, কন্ট্রাক্ট লেবারার হতে পারে, সে কোনো পাবলিক সেক্টরেও কাজ করতে পারে। কিন্তু আসলে ক্রমাগত শাসক দল, শাসক শ্রেণী চায় অর্থনৈতিক যে সংকট, যে সমস্যা, সেটাই গরিব মানুষ, প্রান্তিক মানুষের উপর চাপিয়ে দিতে। তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে প্রান্তিক মানুষ, সবচেয়ে দূরবর্তী মানুষ, সবচেয়ে দুর্বল অংশ। সে আদিবাসী হতে পারে, সে তপশিলি হতে পারে, সে সংখ্যালঘু হতে পারে, সে প্রতিবন্ধী হতে পারে, সে মহিলা হতে পারে, যারা একেবারে প্রান্তে বাস, সে বাঁধের ধারে, নদীর কিনারায়, জঙ্গলের বস্তিতে, সেই অংশের মানুষ যারা উন্নয়নের ভাগ সবচেয়ে পরে পায়, অপেক্ষা করে, তারাই কিন্তু এই জ্বালা যন্ত্রণা, এই ব্যথা বেদনা, এই সমস্যার শিকার হয় সবার আগে। আর তারা এটা পারে না, সম্ভব নয়। যে কোনো মানুষের কাছে যার এই কালনা শহরে, গ্রামে অন্যায়ের কথা বলবে, ভুক্তভোগী মানুষ বলবে কিভাবে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা কাজে। শুধুমাত্র পুলিশের দুর্নীতি না, একটা ছোটা হাতি একটা 4 চাকার গাড়ি চালায়, যে সবজি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করুন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ হোক, সিভিকের নামে হোক, কিভাবে তোলাবাজি আদায় হচ্ছে, একেবারে রেট করে দেওয়া হচ্ছে। সে টোটো চালাক 3 চাকার আর 36 চাকার বড় ট্রাক চালাক, মনে করতে পারে আমি একটা বড় ট্রাকের মালিক, আমি একটা বড় ট্রাকের ড্রাইভার, আর ও তো হচ্ছে একটা সাইকেল রিক্সার চালক, ও তো হচ্ছে একটা টোটোর চালক। কিন্তু আসলে পুলিশি জুলুম যখন বাড়ে, ঘুষখোরি যখন বাড়ে, সরকারের যখন বিভিন্নভাবে আদায় করার কয়লা কৌশল নেয়, তখন ভুক্তভোগী সবাই হয়। আর এই জন্য লাল ঝান্ডা বলে সবাইকে এক কাজটা করতে হবে। আর যখন কি হলো, আচ্ছা, আমি যে মুহূর্তে পুলিশের দুর্নীতির কথা বললাম, কারেন্ট চলে গেল। আমি তো এখনো বিদ্যুৎ দপ্তরের দুর্নীতির কথা বলিনি, কিভাবে দুর্নীতি হচ্ছে আর আমাদের বিদ্যুতের মাসুল বেশি করে দিতে হচ্ছে। তার উপর বলছে স্মার্ট মিটার লাগাবো, আর কৃষক হোক, দোকানদার হোক, আর গৃহস্থ হোক, তাদের কাছ থেকে টাকা উসুল করব। আসলে দুর্নীতি যত বাড়ে আমাদের তখন খরচ আরো বেশি বেড়ে যায়। ওই যে বলছিলাম গাড়ির কথা, আপনি তো মনে করলেন ও তো 4 চাকার গাড়ি নিয়ে যাচ্ছে, বড্ড জুলুম করে, ওর কাছ থেকে পুলিশ একটু আদায় করছে, ভালো। আসলে কিন্তু ও যে মাল নিয়ে যাচ্ছে, ওই যে বাড়তি টাকাটা পুলিশকে দিল, সেটা কিন্তু ওই মালের ওপর জমা হয়ে গেল। ওটা যখন দোকানে গেল, তখন আপনি যখন জিনিসটা কিনছেন, তখন তার উপর আপনাকে বাড়তি টাকা দিতে হচ্ছে। তাহলে এটা মনে করবেন না যে ওই ড্রাইভারটা ঘুষ দিচ্ছে। আপনি প্রতিদিন
বাজারে থলে নিয়ে দোকানে যা কিছু কিনছেন এই সব আপনাকে বাড়তি দিতে হচ্ছে। এটা তো নয় আপনি চোখের সামনে দেখে নিলেন পুলিশের, যখন ওষুধ কিনছেন বড় বড় ওষুধ কোম্পানি তারা এই মোদি এই মমতার দলকে ভোটের জন্য ইলেকট্রাল বন্ডের নামে টাকা দিচ্ছে, শয়ে শয়ে কোটি টাকা। আর আপনার যখন ইঞ্জেকশন কিনতে, ট্যাবলেট কিনতে, ওষুধ কিনতে, অপারেশন করতে খরচা বেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ওই যে নির্বাচনের সময় হেলিকপ্টার প্লেন নিয়ে পিসি ভাইপো মোদি অমিত শাহ এই যে হয়ে চড়ে ঘুরছে, ওই প্রত্যেকটার ভাড়া কিন্তু আপনি আপনার বাপ মায়ের ওষুধ কেনার পয়সা থেকে দিচ্ছেন, ওই কোম্পানিগুলো নিচ্ছে। তাও বুঝতাম ওষুধের দাম বাড়িয়েছে, ভেজাল ওষুধ, নিম্নমানের ওষুধ ভারত সরকার আর রাজ্য সরকার সেইগুলোকে বাজারে চালানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে ওষুধ আপনি খাচ্ছেন কিন্তু ব্যথা আপনার কমছে না, শরীর আপনার ভালো হচ্ছে না, আপনি মনে করছেন এই ডাক্তারের বদলে ওই ডাক্তারের কাছে যাই, তাহলে বোধহয় ঠিক মতো প্রেসক্রিপশন লিখে দেবে। আসলে বড় ডাক্তার তো মোদি আর মমতা বসে আছে, যারা কিন্তু কমিশন খেয়ে নিচ্ছে ইলেকট্রাল বন্ডের টাকায়, তাহলে রোগ সারছে না। তাহলে রোগ সারানোর জন্য আপনি ডাক্তার পাল্টাতে পারেন, আর দেশের রোগ সারানোর জন্য এই নেতাদের পাল্টাতে হবে না। আর এই জন্যই লাল ঝান্ডা এই কথাটা বলে বলে, সেটা বিজেপি হোক আর তৃণমূল হোক, পাড়ায় মহল্লায়, মন্দিরের চাতালে, মসজিদের অজুখানার পাশে দাঁড়িয়ে ধর্মগুরুদেরকে নিয়ে, ধর্মীয় নেতাদেরকে নিয়ে, ধর্মের চোলা পরে, ধর্মীয় আবেগ তৈরি করে মানুষকে বলে তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি শিখ, তুমি তপশিলি জাতি, তুমি আদিবাসী, তুমি মহিলা, তুমি পুরুষ, তুমি বাঙালি, তুমি অবাঙালি, তুমি শহরে, তুমি গ্রামের, এইভাবে মানুষকে ভাগ করে। কারণ জানে মানুষ যদি এক কাটতে হয় তাহলে ওই লুটেরা, ওই চোর, জচ্চোর, দালাল, ঘুষখোরদের কলার ধরে বলবে কেন আমার হক আমি পাবো না, কেন আমার অধিকার পাবো না। আবাসনের ঘর হোক, আর 100 দিনের কাজের টাকা হোক, সারের ভর্তুকি হোক, আর পেট্রোল ডিজেল কেরোসিন তেলের ভর্তুকির প্রশ্ন হোক, যে বাড়তি টাকা আপনাকে দিতে হচ্ছে, যেটা ওদের গুদাম ঘরে গিয়ে জমা হচ্ছে, সেইগুলোর জন্য তো লড়াই দরকার। আর সেই লড়াই একা লড়া যায় না, এজন্য মানুষকে এক কাট্টা হতে হয়। আর সম্মেলন হচ্ছে এই সম্মিলিত রূপ, নানান অংশের মানুষ নানান আন্দোলন সংগ্রাম করেছেন, তার অভিজ্ঞতা আমরা বিনিময় করি। কিভাবে এই জেলায় আমরা কোন পথে এগোবো। মানুষ বলছে এত রাগ, এত ক্ষোভ, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। এই যে আরজিকর কাণ্ডে দেখলেন হাজার হাজার মহিলা রাস্তায় নামলো, রাত জাগলো, পরিষ্কার হচ্ছে না ছবিটা। যাদের কাছে পর্দার আড়ালে হচ্ছিল, এখন পর্দা উঠে গেছে। अभी सब कुछ दिखता है, जो अंदर की बात थी ना वो अभी बाहर आ रहा है। মানুষ বলল বিচার চাই, মমতা বললেন বিচার নাই। আর কেউ কেউ বললো ঠিক আছে তৃণমূলকে দিয়ে হবে না, বিজেপিকে দিয়ে হবে, রাজ্যের পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে হবে না, কেন্দ্রের পুলিশকে দিয়ে হবে, সিআইডি দিয়ে হবে না, সিবিআই দিয়ে হবে। আমরা প্রথম দিন বলেছি যদি নীতি না থাকে, যদি আদর্শ না থাকে, যদি সততা না থাকে, যদি নিষ্ঠা না থাকে, যদি সংবিধান না মানে, যদি আইন না মানে, যদি আইনের শাসন না থাকে, তাহলে বিচার কে করবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লালবাজার, ভবানী ভবন, সিবিআই, সিআইডি, ওইগুলো সব দেখানোর জন্য। রাজভবন আর রাষ্ট্রপতি ভবন এগুলো হচ্ছে সব দেখানোর জন্য। তার ভেতরের যে অন্তরাত্মা সেটা হচ্ছে সংবিধান। সংবিধান বলেছে সব মানুষ সমান, সমান অধিকার সমান। বিজেপি বলছে না হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তৃণমূল বলছে যার যেখানে সংখ্যা বেশি তার তাগত বেশি। মানুষের হক অধিকারের কথা নেই। যখন নির্বাচন হলো, আপনারা জানেন এই কালনায় কিভাবে একদিকে ভোট লুট, মাস্তানি, গুন্ডামি, একটা কোঅপারেটিভের নির্বাচন, একটা মাদ্রাসা নির্বাচন, একটা স্কুলের নির্বাচন, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভার ভোট হোক, কিভাবে জোট চুরি হয়। তা
তাহলে যে পুলিশ, যে প্রশাসন, যে নির্বাচন কমিশন যে টাকায় বিলোয় আর টাকায় বিকোয়, তখন মানুষের যে মনোভাব সেটা প্রকাশ পায় না। এই সবে মহারাষ্ট্রের নির্বাচন হলো, দেখলেন নির্বাচন কমিশনের 6 মাস সময় লেগে গেল, কত লোক ভোট দিল আর তার মধ্যে কত ভেজাল আছে সেটা জানার জন্য। আচ্ছা, দুধে যদি ভেজাল হয়, আজকাল একটা মেশিন পাওয়া যায়, সেই মেশিনে দেখলে বোঝা যায় কতটা ভেজাল হয়েছে। কিন্তু ভোটে যেটা ভেজাল হচ্ছে সেটা কোন মেশিনে দেখবেন? গন্ডগোল তো যে মেশিনে ভোট হচ্ছে, যে মেশিনারিতে ভোট হচ্ছে তার মধ্যেই হচ্ছে। শস্যের মধ্যেই ভূত ঢুকে আছে, আর সে ভূত বুথ থেকে আরম্ভ করে একেবারে দেশের মাথা পর্যন্ত। তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আর এই যে মহিলাদের উপর নির্যাতন হলো, গণধর্ষণ হলো, খুন হলো, দুটো আলাদা না। যে দুর্নীতিতন্ত্র কায়েম করা হয় সেটা পুলিশ, মাস্তান, শাসক দল, ধর্ষক, গুন্ডা, চোর, মন্ত্রী, বড় বড় আইএস আইপিএস অফিসার সব এক লাইনে এসে দাঁড়িয়ে যায়, সেখানে মানুষের স্বার্থ থাকে না। তাহলে মানুষের স্বার্থের জন্য লড়াই করতে হলে ওরা বলে কি, খুব ভালো হয়েছে, সিপিএম শূন্য, লাল ঝান্ডা নেই, বামপন্থা নেই। বিজেপি বলে তৃণমূল দেখলে বিজেপিকে আটকানো যাবে, বিজেপি বলে বিজেপিকে দেখলে তৃণমূলকে আটকানো যাবে। কে কাকে আটকাচ্ছে? 2014 পর থেকে এই সিবিআই এর তদন্ত যেদিন থেকে হলো, লোকের সামনে পরিষ্কার হয়ে গেল। দিল্লিতে বসে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলছেন, না খাতা না বহি, যে মমতা কহে সো সহি। কোনো খাতা বই আইন কানুনে কিছু দরকার নেই। ওই যেমন RSS মোহন ভাগবত বলে গেছিল, একেবারে শুরুতে বলে গিয়েছিল, রাজ্য সরকার যা করছে তাতে আমাদের সমর্থন আছে। তার মানে কি? পুরো ব্ল্যাঙ্ক চেক। কারণ সে বিজেপির ঝান্ডা নিয়ে হোক আর তৃণমূলের ঝান্ডা হোক, তাদের মন্ত্র হচ্ছে একটাই, যাতে লাল ঝান্ডা না বাড়ে। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এই জন্যই, RSS এর পয়সায়, দেশি বিদেশি পুঁজিপতিদের পয়সায় নীল নকশা তৈরি করে যে লাল ঝান্ডাকে ঝাড়ে বংশে নির্বংশ করতে হবে। না রহেগা বাঁশ, না বাজেগি বাঁশরি। আর আজকে মোহন ভাগবত, RSS, মোদী, অমিত শাহ মনে করে যতদিন মমতা আছে সিপিএমকে ঠান্ডা করে রাখবে ডান্ডা মেরে দিয়ে। মিথ্যা মামলা, জেল, অপবাদ, খুন, ধর্ষণ এইসব করে দিয়ে সিপিএমকে শায়েস্তা করতে হবে। কেউ কেউ মনে করলেন যাক একটু সিপিএমের ওপর হোক। আচ্ছা, আরজি করের ওই মেয়ে ডাক্তারটা কি সিপিএম ছিল? আজকে যাদের ওপর জুলুম হচ্ছে, এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলো, যাদের প্রাইমারি টিচার হওয়ার কথা, সেকেন্ডারি টিচার হওয়ার কথা, যারা হলেন প্রতিদিন মনে হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি করবে, চাকরি থাকবে কি থাকবে না, কোথায় যাবে। আর যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা মাঠে ময়দানে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে। কোন নিয়োগ, পুলিশে হোক, দমকলে হোক, সমবায়তে হোক, পুরসভায় হোক, আর শিক্ষক নিয়োগই হোক, 2011 পর থেকে এ রাজ্যে একটা নিয়োগও দুর্নীতি মুক্ত হয়নি। তার আসলে লড়াইটা কিসের? দুর্নীতির লড়াই। ওই যে আরজিকর কাণ্ডে পুলিশ আর প্রিন্সিপাল এক হয়ে গেল, পুলিশ কমিশনার আর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এক হয়ে গেল। তাহলে একে এক করলো কে? কারণ মাথার উপরে বসে আছেন মমতা ব্যানার্জি, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে। তিনি বলেন তিনি না বললে কিচ্ছু নড়ে না, পাতাটাও নড়বে না। তাহলে আমরা তো প্রথমে বলিনি, আমরা তো বলেছি বিচার চাই অন্যায়ের বিরুদ্ধে। মানুষ বলেছেন, যারা সিপিএম করেন না, লাল ঝান্ডা করেন না, যারা সিপিএম উপর রেগেছিলেন, যারা দুর্লোক করাচ্ছেন সিপিএম এর থেকে, ভয় হোক, ভক্তিতে হোক, শ্রদ্ধায় হোক, মনে করেছিলেন তৃণমূল এখন সবকিছু করে, তারাও তো বুঝতে পারছেন। আর যারা মনে করেছিলেন বিজেপি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এখন মানুষ বুঝতে পারছে যতদিন মোদী আছে আমাদের এখানে বিচার সম্ভব নয়। আর এই কথা লাল ঝান্ডা বলবে,
সে বিজেপি হোক আর তৃণমূল হোক তার বিরুদ্ধে বলবে, সে হিন্দু সাম্প্রদায়িক হোক মুসলমান সাম্প্রদায়িক তার বিরুদ্ধে বলবে। এই জন্য যারা ভাগ করছে আর লুট করছে তারা বলে লাল ঝান্ডা যাতে না হয়। বিজেপি আর তৃণমূলের দুজনের একটাই মন্ত্র, একটাই ষড়যন্ত্র, যাতে এই জনগণতন্ত্রের কথা যারা বলছে তারা যাতে সামনে না আসে। তাহলে এই জন্যই আমাদের লড়াইটা যেমনটা বিজেপির বিরুদ্ধে তেমনি তৃণমূলেরও বিরুদ্ধে। অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে, রবীন্দ্রনাথ বলে গেছেন। সুতরাং শুধু ওরা অন্যায় করছে এটা বললে হবে না। আর আমরা লাল ঝান্ডা যখন একসঙ্গে হচ্ছি, মানুষকে জড়ো করছি, তাহলে ওদের এই যে এত লক্ষ কোটি টাকা খরচ করে হিন্দুকে হিন্দু বানাও, মুসলমানকে আর একটু ভালো মুসলমান বানাও, তারপরে একটা মৌলবাদী শক্তি তৈরি করো, তারপরে ধর্মের একটা ক্যাপসুল খাওয়াও, তারপরে বলবে যা হোক আমি বেকারে কাজ পাই না পাই, আমার ছেলে মেয়েদের স্কুল বন্ধ হোক না হোক, আমি ঘুষ দিই বা না দিই, কিন্তু আমার गर्व से कहो हम हिंदू हैं, फख्र से कहो हम मुसलमान हैं। আরে তুমি হিন্দু ধর্মের হতে পারো, তুমি মুসলমান ধর্মের হতে পারো, তুমি শিখ পারসি বৌদ্ধ খ্রিস্টান হতে পারো, সেটা গর্ব করে ঘোষণা করার দরকার কি? এটা কেন করা হয়? একটা ধর্মের শ্রেষ্ঠত্ব দেখাতে গেলে অন্য ধর্মকে নিচ দেখাতে হয়। আজকে যে হিংসা, আজকে যে সাম্প্রদায়িকতা, আজকে যে দাঙ্গা হাঙ্গামা, সেটা কেন? ধর্ম তো আগেও ছিল, কিন্তু ধর্মকে যখন রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়, ভোটের জন্য ব্যবহার করা হয়, এই জন্য জ্যোতি বসু বলেছিলেন, আজকে তিনি নেই, এই কালনায় যখন আধা ফাঁসিবাদী সন্ত্রাসের পরে ৭৭-এ বামফ্রন্ট সরকার আসার পরে যখন এখানে সম্মেলন হলো, দ্বাদশ সম্মেলন, তখন জ্যোতি বসু এসেছিলেন। তিনি কি বলতেন? প্রথম থেকে বলতেন ধর্ম আর রাজনীতি দুটোকে মেলাবেন না, রাজনীতির সঙ্গে ধর্ম মেলাবেন না, তাহলে কিন্তু খুব বিপদ বাড়বে। প্রতিবেশী দেশে দেখুন, প্রতিবেশী রাজ্যগুলোতে দেখুন, ধর্মীয় উন্মাদনা ছড়ালে, ধর্মাশ্রিত রাজনীতি করলে, সংখ্যালঘু সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করলে, হিংসার চাষ করলে, দেশের বদলে দেশ, দয়বয় একার মধ্যনেশ্বর দেশ, বিদেশের বদলে বিদ্বেষ বাড়াতে গেলে বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি ভারত বিদ্বেষ প্রচার করছে, হিন্দু বিদ্বেষী প্রচার করছে, আবার এখানে দাঁড়িয়ে বাংলাদেশি বিদ্বেষী প্রচার হচ্ছে। এখানকার হিন্দু সাম্প্রদায়িক শক্তি আরএসএস বিজেপি আবার দাঁড়িয়ে মুসলমান বিদ্বেষ প্রচার করছে। এ তো বাংলাদেশ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা যখন কমিউনিস্ট পার্টি বিশ্বের যে কোনো জায়গায় হোক, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সোশ্যালিস্ট পার্টি যত দুর্বল হোক, যদি একজনও থাকে সে লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলবে ধর্মের নামে হানাহানি বন্ধ করো। সেখানকার সরকার যতই অনৈতিক সরকার হোক, বেআইনি সরকার হোক, চেপে বসা এজেন্সির সরকার হোক, তাকেও বলবে ইউনূস সরকারকে যে হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরে আক্রমণ হচ্ছে, যে ধর্মস্থানে আক্রমণ হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপরে যে নির্যাতন হচ্ছে, সেখানে তাদেরকে বাঁচাতে হবে, তাদের প্রোটেকশন চাই, সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। কেন বলবে? এখানে যখন আমরা বলি, এই যখন মব লিঞ্চিং, এই যখন কে গরুর মাংস খাচ্ছে সে নিয়ে যখন পিটিয়ে মারছে, যখন একলাখকে মেরেছিল, যখন জুনেদকে মেরেছিল, যখন আফরাজুলকে মাইগ্রেন্ট লেবারার মালদার রাজস্থানে পুড়িয়ে মেরেছিল, তখন আমাদের বলতে হতো যে সংখ্যালঘু নিধন বন্ধ করো। তখন অনেকে বলতো, ও তুমি সংখ্যালঘুর কথা বলছো, তুমি তো মুসলমান প্রেমী হয়ে গেলে। আসলে সংখ্যালঘু মানে কোনো ধর্ম না। যদি জোর যার মুলুক তার হয়, তাহলে যে কমজোর তার পক্ষে লাল ঝান্ডাকে দাঁড়াতে হয়। মালিকের বিরুদ্ধে যেরকম শ্রমিকের জন্য লড়তে হয়, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে যেরকম লড়তে হয়, কৃষকের জন্য, ক্ষেত মজুরের জন্য, ভূমিহীন কৃষকের জন্য, ছোট চাষির জন্য যেরকম লড়তে হয়,
যখন ব্রাহ্মণ্যবাদের নাম করে একজন আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে যদি পুড়িয়ে মারে, ঢিল ছুঁড়ে মারে, তাহলে আপনাকে সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য এ কথা বলতে হবে, জীবন জীবনের জন্য এ কথা বলতে হবে। এবং সেই জীবন সেই মানুষের কাছে কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে খ্রিস্টান, সেটা বড় প্রশ্ন হয়ে আসে না। তাহলে আমরা লাল ঝান্ডা এই মানবিক দিক থেকে দেখি। আর সেটাকে যদি আপনি ধর্মের দিক থেকে দেখেন, তাহলে যখন হিটলার ইহুদিদের মারছিল, তখন আপনি ধর্মের দিক থেকে যদি দেখেন, তাহলে প্রবলের বিরুদ্ধে আপনি ইহুদি, অসহায় ইহুদির পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে পারতেন না। দুনিয়া জোড়া কমিউনিস্টরা লড়েছিল। তার সঙ্গে রবীন্দ্রনাথ, প্রেমচন্দ্রের মতো মানুষও বলেছিলেন এটা হচ্ছে অন্যায়। আবার আজকে যদি ইহুদি ধর্মের নাম করে প্যালেস্টাইনের শিশুদের হত্যা করে, তাহলে আপনাকে বলতে হবে নেতানিয়াহু। কিন্তু কিছু মানুষ আছে তারা ধর্মকে কেন্দ্র করেই আলোচনা করে, সব কিছু ধর্ম থেকে দেখে। আর শুধু ধর্ম নয়, ধর্ম দিয়ে শুরু করলে কে কি খায়, কে কি পড়ে, কোন ভাষায় কথা বলে, কিভাবে উপাসনা করে, এই সবগুলো সামনে চলে আসে। আন্দোলন লাল ঝান্ডা নিয়ে যখন হয়েছে, তখন হিন্দু মুসলমান বড় প্রশ্ন আসেনি। আর আজকে দাঁড়িয়ে এই তৃণমূলের এই রকমের দুর্নীতিমূলক ব্যবস্থা